সমানুপাত অথবা প্রপোর্শন যেটাকে বলছে সেটা হচ্ছে বোঝায় যে দুটো অনুপাত সমান। অর্থাৎ একটা ভগ্নাংশ, সাপোজ একটা ভগ্নাংশ 5/7, এটা একটা ভগ্নাংশ আমরা জানি। তো এইটাকে আমরা লিখতে পারি 5:7। যখনই আমরা এইভাবে লিখলাম 5:7 এইভাবে লিখলাম, অর্থাৎ লব যেটা সেটাকে আগে লিখলাম আর ইস্টুর পরে হরটাকে লিখলাম, এইভাবে যখনই এটাকে লিখলাম তখনই এটাকে আমরা বলবো অনুপাত। ঠিক আছে, তার আগে ওটাকে আমরা বললাম কি এটা হচ্ছে ভগ্নাংশ। তার মানে দুটোই কিন্তু সমান চিহ্ন আছে, তাহলে কিন্তু দুটোই সমান, অর্থাৎ ভগ্নাংশ এবং অনুপাত কিন্তু কনসেপ্টটা অনেকটা এক আছে তাদের মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো আর যদি বলো প্রপোর্শন কি, প্রপোর্শন হচ্ছে সমানুপাত। অর্থাৎ এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাবো, সমান যোগ অনুপাত, তাই না? তার মানে বলছে দুটো অনুপাত যখন সমান হবে তাকে আমরা সমানুপাত বলবো। অর্থাৎ সাপোজ 2:5, এটা আর একটা অনুপাত আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, ধরো 8:20। আচ্ছা, এই দুটো অনুপাত সমান কি সমান না? দেখো, যদি এটাকে আমরা ভগ্নাংশ করতাম 2/5, কাটাকাটি আর হবে না। যদি এটাকে আবার ভগ্নাংশ করতাম 8/20, তাহলে কাটাকাটি হতো, 4 দিয়ে কাটতো, 4 দুগুণে 8, 4×5 20, তাহলে এটা হয়ে যেত 2/5। যেহেতু দুটোই 2/5 হচ্ছে, তাহলে দুটো সমান। তার মানে কি 2:5 = 8:20। এইটা তাহলে কি দুটো অনুপাত সমান, এই দুটো অনুপাত তাহলে সমান। দেখো সমান কিনা, যদি এই দুটো অনুপাত সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে অনুপাত আর সমানুপাত কি জিনিস হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেখো এইখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে হোয়াট আর রেশিও, অনুপাত কি তার সংজ্ঞা কি। টু নাম্বারস ইন এ রেশিও ক্যান অনলি বি কম্পেয়ার্ড হোয়েন দে হ্যাভ সেম ইউনিট। এই তো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আর একবার বলছি, টু নাম্বার ইন এ রেশিও ক্যান অনলি বি কম্পেয়ার্ড হোয়েন দে হ্যাভ দ্য সেম ইউনিট। যখন তাদের মধ্যে ও ইউনিট মানে কি, যখন তাদের একক একই হবে তখনই আমরা তাদেরকে কিন্তু তুলনা করতে পারি, তখনই আমরা কিন্তু রেশিও আকারে লিখতে পারি। অর্থাৎ ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমি একই ইউনিট না হলেও করতে পারবো, কিন্তু রেশিও সবসময় কিন্তু সেম ইউনিট হতে হবে। অর্থাৎ দেখো, দুটি একটা উদাহরণ নিচ্ছি, দুটি পেনের দাম 5 টাকা। তাহলে তুমি এখানে পেনের দেখো, পেনের দাম অনুপাত পেনের সংখ্যা, এই দুটোর অনুপাত তোমরা কিন্তু বার করতে পারো না। দেখো এরকম লিখতে পারবে না কেউ যে পেনের সংখ্যা = পেনের দাম সমান 2:5, এইটা কিন্তু তোমরা লিখতে পারবে না। এইভাবে কিন্তু অনুপাত লেখা যায় না, কারণ পেনের সংখ্যা যখন বলবে সেটা হচ্ছে 2টি, এর একক কি, এর একক হচ্ছে টি। আর যখনই পেনের দাম লিখতে যাচ্ছ সেই তখনই দাম মানে কি 5 টাকায় লেখা আছে, তাহলে দেখো দুটোর অনুপাত কি এক হলো, একটা টি আর একটা টাকা। তাহলে এই দুটোকে আমরা কখনো অনুপাতে লিখতে পারবো না, কারণ এদের একক কিন্তু এক নয়। তাহলে কখন আমরা অনুপাত হিসেবে লিখতে পারি, তার জন্য এই যে এখানে লেটস টেক অ্যান এক্সাম্পল বলে আমি লিখে দিয়েছি। এটা দেখো, সাপোজ নাম্বার অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 5। একটা ক্লাসে ছাত্রের সংখ্যা ধরে নাও 5 জন এবং ছাত্রীর সংখ্যা ধরে নাও 3 জন। তাহলে দেন দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ, তাহলে দেখো এইভাবে দেখো, রেশিও অফ গার্লস টু বয়েজ, তার মানে মেয়েদের অনুপাত ছেলেদের থেকে, না ছেলেদের সঙ্গে। তাহলে দেখো যেহেতু গার্লস আগে আছে, তাহলে এইখানে যে 3:5 বলছে, এই গার্লসের সংখ্যাটা ডিনোট করছে, ডিফাইন করছে তোমার, ডিনোট করছে তোমার 3কে, আর এই যে বয়েজের সংখ্যাটা ডিনোট করছে 5কে। ঠিক আছে, তাহলে এদেরকে দেখো যেহেতু দুটোই সংখ্যা, না 5 জন বা 3 জন, দুটোরই ইউনিট সেম, তাই না? তাহলে এদেরকে আমি অনুপাতে কিন্তু তুলনা করতে পারবো। তাহলে আমি বোঝাতে পারলাম যে অনুপাতের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখতে হবে। দেখো কি পয়েন্ট টু রিমেম্বার, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি একবার পড়ে দিচ্ছি। দেখো 1 নম্বর পয়েন্ট বলছে দ্য রেশিও শুড
এক্সিস্ট বিটুইন দ্য কোয়ান্টিটিজ অফ সেম কাইন্ড। ওকে, একই কাইন্ডের মানে একই ধরনের কোয়ান্টিটি মানে একই ধরনের জিনিসের উপরে কিন্তু আমরা রেশিও করতে পারি বা অনুপাত করতে পারি। 2 নম্বর কি বলছে যে হোয়াইল কম্পেয়ারিং টু থিংস, যখন আমরা দুটো জিনিসকে কম্পেয়ার করি দ্য ইউনিট শুড বি সিমিলার। সেটাই, এটাও যায় এটাও তাই। যদি একই কোয়ান্টিটি হয়, কোয়ান্টিটি বলতে রাশি, এটাকে একই ধরনের রাশি হয়, তাহলে তো তাদের এককও এক হবে, তাহলে দুটো প্রায় একই জিনিস বোঝাচ্ছে যে ইউনিট শুড বি সিমিলার, ইউনিট শুড বি সিমিলার। শুধু এইটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর বলছে দেয়ার শুড বি সিগনিফিকেন্ট অর্ডার অফ টার্ম। দেখো, অর্ডার অফ টার্ম এই কথাটার মানে হচ্ছে যে ক্রম মেনটেন করে। যেমন হচ্ছে তুমি এই উদাহরণটা দেখো, গার্লস টু বয়েজ, দ্যাট ইজ গার্লস ইজ টু বয়, গার্লস ইজ টু বয় ইকুয়াল টু 3:5। তার মানে এইখানে দেখো, গার্ল বোঝাচ্ছে 3কে আর বয় বোঝাচ্ছে 5কে। তোমরা এইখানে 3:5কে 5:3 লিখতে পারো না, কারণ 5 হচ্ছে ছেলেদের সংখ্যা। যখনই তুমি 5:3 লিখে দেবে, তখন কিন্তু মেয়েদের সংখ্যা 5 বোঝাবে। তাহলে এই যে জিনিসটা, এটা কি, এই যে অর্ডার অফ টার্মকে কিন্তু মেনটেন করতে হয়। তবেই যদি অর্ডার অফ টার্মকে মেনটেন করতে পারে, তবেই সেটা কিন্তু অনুপাত ঠিকঠাক আমরা বলতে পারি। ঠিক আছে, তার মানে অনুপাতের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে। এক হচ্ছে অনুপাত সবসময় দুটি বা একাধিক একই জাতীয় রাশির সঙ্গে তুলনা হয়, যাদের একক কিন্তু একই হতে হবে। আর একটা হচ্ছে যে তোমার অনুপাতের ক্ষেত্রে ক্রম মেনটেন বা অর্ডার অফ টার্ম মেনটেন করতে হয়, তাই না? কারণ হচ্ছে গার্ল অ্যান্ড বয় সমান 3:5, এটা থেকে ডিনোট করে যে গার্লের সংখ্যা 3 জন আর বয়ের সংখ্যা হচ্ছে 5 জন। এটাকে আমরা উল্টো করে লিখতে পারি না, যে ক্রমে 3:5 লেখা আছে সেই ক্রমে কিন্তু লিখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, রেশিও হলো। এবার আমরা চলে আসছি প্রপোর্শন। রেশিও অর্থাৎ অনুপাত, আর প্রপোর্শন অর্থাৎ হচ্ছে, এটার বাংলা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? বাংলা করলে পাবো সমানুপাত। কি সমানুপাত অর্থাৎ সমান অনুপাত, তাই না? তাহলে আমি এটা একটু আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে দুটো অনুপাত থাকতে হবে, তাদেরকে সমান হতে হবে। হ্যাঁ, সমানুপাতের সিম্বল এই যে এটা, প্রপোর্শনস আর ডিনোটেড বাই দ্য সিম্বল। দেখো, সিম্বল চিহ্ন, এই যে এইরকম একটা চিহ্ন দিয়ে কিন্তু প্রপোর্শনকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে আর দ্য রেশিওজ 4:5 and 8:10 said to be in proportion। 4:5 এবং 8:10 এটা কি আমরা প্রপোর্শন বলতে পারবো? তার জন্য আমাকে দেখতে হবে যে দুটো অনুপাত সমান কিনা। এটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করি, 4/5 কাটাকাটি হচ্ছে না, তাহলে এটা সব থেকে সিম্পলিফাইড রূপ। এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 8/10, দেখো কাটাকাটি হচ্ছে, 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে এটাকে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 4/5। তাহলে এইটাও 4/5, এটাও 4/5, তাহলে দুটো অনুপাত সমান, দেন ইট ইজ সমানুপাত। বোঝা গেল? বোঝা গেল তো? এইবারে দেখো, একটা সমানুপাতের এই যে প্রথম আর শেষ, এই প্রথম টার্মটা অর্থাৎ তার এই শেষ টার্মটা, এই দুটোকে বলা হচ্ছে এক্সট্রিম টার্ম। হ্যাঁ, এক্সট্রিম টার্ম, ঠিক আছে। হ্যাঁ, আর বা প্রান্তীয় পদ, যার বাংলায় এই যে এক্সট্রিম টার্ম বলা হচ্ছে, প্রথম টাকার শেষটাকে বলা হচ্ছে এক্সট্রিম টার্মস, অর্থাৎ যেটাকে বাংলায় করলে দাঁড়াবে প্রান্তীয় পদ। ঠিক আছে, প্রান্তীয় পদ। আর 5 আর 10 এটা দেখো কি মাঝে আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মিন টার্মস, অর এটাকে বলবো আমরা মধ্য পদ। ঠিক আছে, তাহলে অনুপাতের ক্ষেত্রে প্রথম আর শেষ, অর্থাৎ যদি একটা অনুপাত যদি ধরো A:B, দেখো এইটা দেখো, একটা অনুপাত যদি A:B প্রপোর্শন C:D হয়, তাহলে A আর D কে আমরা বলবো এক্সট্রিম টার্মস অর প্রান্তীয় পদ, আর B আর C কে আমরা বলবো মধ্যপদ। ঠিক আছে, এই যদি একটা সমানুপাত এইরকম হয়, A:B প্রপোর্শনাল টু C:D, এরকম যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল, মানে প্রথম আর শেষের গুণফল, দ্যাট ইজ AD সমান হবে কার সঙ্গে? শেষ দুটো মধ্যম পদ দুটির গুণফল BCর সঙ্গে। দেখো, তার মানে এইখানে তুমি দেখে নাও, এইটা তো সূত্র, মানে এইটা আর এইটা গুণ করলে
আর এইটা আর এইটা গুণ করলে সমান হবে, তাই না? তো সেটা হচ্ছে কিনা এইখানে আমরা দেখে নিচ্ছি। দেখো 4-এর সঙ্গে শেষ পদ হচ্ছে 10, যদি আমরা গুণ করি তো 40 হয়। আর 5-এর সঙ্গে যদি মাঝের পদটা পরের পদটা গুণ করে সেটা হচ্ছে 8, তাহলে সেটা হয়ে যাচ্ছে 40। তাহলে দেখো যে শেষ দুটির গুণফলও যা মাঝের দুটির গুণফলও তাই হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারছি, এডি ইকুয়াল টু বিসি, দ্যাট ইজ রাইট। ওকে, তাহলে এই হচ্ছে প্রপোর্শন থেকে আমাদেরকে এইটুকু জানতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। যদি তোমরা জানো তাহলে একবার ভিডিও দেখা এনাফ, আর যদি না জানো তাহলে একবার ভিডিও দেখা কোনোদিনই এনাফ নয়। রিপিট করে ভিডিওটা 2-3 বার দেখতে হবে, তবেই তোমাদের মাথায় ঢুকবে ব্যাপারগুলো, এবং খাতা কলমে নিজেকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে কন্টিনিউড রেশিও, যার বাংলা মানে যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে বাংলা, আচ্ছা মনে করছি, হ্যাঁ, ক্রমিক অনুপাত। কন্টিনিউড রেশিও যার বাংলা করলে হচ্ছে ক্রমিক অনুপাত, ঠিক আছে? ক্রমিক অনুপাত মানে কি হচ্ছে যে এইখানে কিন্তু তোমার সমানুপাত সাইন তোমরা সচরাচর দেখতে পাবে না। এইখানে 3টে সংখ্যা পাবে। সাপোজ এইখানে যেটা এটাই ধরো 5:9:17। দেখো তিনটে সংখ্যার মাঝে অনুপাত আছে। এতক্ষণ পর্যন্ত দুটো সংখ্যা ছিল, তার মাঝে একটা অনুপাত ছিল। এখানে 3টে সংখ্যা আছে, তার মাঝে 3টেকে অনুপাত দিয়ে লেখা আছে। এইটাকে বলা হচ্ছে কন্টিনিউড রেশিও অথবা ক্রমিক অনুপাত, অথবা বলা হচ্ছে ক্রমিক অনুপাত। কি বলা হচ্ছে? ক্রমিক অনুপাত। এইটাকে আমরা এইটার মানেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, 5:9 সমানুপাতি 9:7। ঠিক আছে, সরি এইখানে এই সাইনটা হবে না, ঠিক আছে? এইটা মানে 3টে দিয়ে যদি অনুপাত থাকে তাহলে আমরা সেটা ক্রমিক অনুপাত বলবো। আর একটা ক্রমিক অনুপাতকে সমানুপাত আকারে লেখা যাবে, সেটা হচ্ছে এরকমভাবে। ঠিক আছে, এবার আমাদের দেখে নেওয়ার বিষয় ছিল এটাকে আমরা সমানুপাত আকারে কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, এবারে আমরা কিছু অনুপাত সমানুপাতের কিছু ফর্মুলা, যেগুলো আমাদের ম্যাথ করতে গেলে কাজে লাগবে, সেগুলো আমরা মানে জাস্ট এই 5খানা ফর্মুলা কিন্তু আমরা একটু দেখে নেব। ঠিক আছে, যেমন হচ্ছে ইন রেশিও 4:9। প্রথমটা দেখো, ফার্স্ট পয়েন্ট, ইন রেশিও 4:9, এটাকে আমরা কি আকারে লিখতে পারি? তোমরা কিন্তু সবাই জানো 4:9কে আমরা কি ভগ্নাংশ আকারে লিখলে কি পাবো? 4/9 এই আকারে পাবো। হোয়ার 4 ইজ অ্যান্টাসিডেন্ট আর 9 ইজ কনসিকুয়েন্ট। এইটা হচ্ছে ব্যাপার। 4কে বলা হয় অ্যান্টাসিডেন্ট আর 9কে বলা হচ্ছে কনসিকুয়েন্ট। এগুলোর নাম, যেমন নিউমারেটর ভগ্নাংশের ক্ষেত্রে নিউমারেটর ডিনোমিনেটর এরকম ছিল, সেরকম এখানেও পূর্বপদকে বলা হচ্ছে অ্যান্টাসিডেন্ট, এবং পরপদ অর্থাৎ 9 এখানে, সেটাকে আমরা বলছি কনসিকুয়েন্ট। ওকে, দেন দেখো যদি A:B সমান C:D হয়, অর্থাৎ একটা সমানুপাতি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো ডিকে বলবো 4 নম্বর পজিশনে আছে, ডিকে বলবো ফোর্থ প্রপোর্শনাল, 4 নম্বর পজিশনে আছে কিনা, 1 2 3 4, 4 নম্বর পজিশনে আছে, তার জন্য কে বলবো ফোর্থ প্রপোর্শনাল। সিকে বলবো থার্ড প্রপোর্শনাল, আর একে বলবো কি ফার্স্ট প্রপোর্শনাল। বি সেকেন্ড পজিশনে আছে, তাই একে বলবো সেকেন্ড প্রপোর্শনাল। এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং এগুলো পরীক্ষায় দিয়ে দেয় যে বের করো ফোর্থ প্রপোর্শনাল বের করো। হ্যাঁ, আমি অঙ্কগুলো করাবো, তখন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে কম্পাউন্ড রেশিও, যখন 2 বা তার বেশি রেশিও দেওয়া থাকবে। দেখো A:B একটা রেশিও, আর একটা রেশিও দেওয়া আছে C:D, আর একটা রেশিও দেওয়া আছে E:F। তাহলে এদের যদি বলে কম্পাউন্ড রেশিও বার করো, তাহলে পূর্ব পদগুলো গুণ করব, ACE গুণ করলে পাচ্ছি, আর BD আর F গুণ করলে BDF পেয়ে যাচ্ছি। তাহলে এই যে নতুন অনুপাত পেলাম ACE:BDF, এটাকে আমরা বলবো যে এই তিনটের কম্পাউন্ড রেশিও। ওকে, এইখানে 3 নম্বর পয়েন্টে সেটাই কিন্তু বলা আছে, তোমরা একটু দেখে নেবে। 4 নম্বর পয়েন্ট কি বলছে যে A:B ইজ এ রেশিও। যদি A:B একটা রেশিও হয়, তার ডুপ্লিকেট রেশিও যদি বার করতে বলে, তাহলে আমরা কি করব, A:B যদি একটা রেশিও হয়, তাহলে তার ডুপ্লিকেট রেশিও হবে A²
ইজ টু বি স্কোয়ার, জাস্ট বর্গ করে তাদের অনুপাত করে দেবো, তাহলে ডুপ্লিকেট রেশিও পেয়ে যাবো। সাব ডুপ্লিকেট রেশিও কী হবে, জাস্ট আমরা রুটের ভিতরে লিখে দেবো বা তার বর্গমূল করে দুটোর অনুপাত করে দেবো, তাহলে সেটা হয়ে গেল সাব ডুপ্লিকেট। আর যদি বলে ট্রিপ্লিকেট রেশিও বার করতে, ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে প্রতিটা টার্মকে আমরা কিউব করবো, হ্যাঁ, 3বার গুণ করবো দিয়ে অনুপাত আকারে লিখবো, সেটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও, ঠিক আছে। আর একটা, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে মিন প্রপোর্শনাল। এ আর বি এর মাঝে যদি বলে যে মিন প্রপোর্শনাল বার করতে, তাহলে সেটা কি হবে, যে রুট ওভার এ বি, ঠিক আছে, রুট ওভার এ বি। আচ্ছা, এইগুলো সূত্র আকারে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, আর এইগুলো যখন ম্যাথ করবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে ম্যাথ শুরু হয়ে যাচ্ছে। দেখো ফার্স্ট প্রবলেম, আমাদের ফার্স্ট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখো দুটো প্রবলেম সেম কাইন্ডের আছে, 3টে অনুপাত দেওয়া আছে, এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি, এক্ষেত্রেও তাই দেওয়া আছে। তারপরে বলেছি কি, যে 3টে অনুপাতকে কাজে লাগিয়ে আমাকে এ ইজ টু বি ইজ টু সি বার করতে হবে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছো তারা এই টাইপের অঙ্ক অনেক করেছো বা দেখেছো। তো এইগুলো আমি একটা নির্দিষ্ট নিয়মে করব। দেখো আমার কটা জিনিস আছে, এ আছে, বি আছে, এখানে তো বি আছে, সি আছে আর ডি আছে, মানে 4টি জিনিস আছে, তাই না? তাহলে আমরা লিখবো এ লিখবো, বি লিখবো, সি লিখবো আর ডি লিখবো, ঠিক আছে। তারপরে দেখো প্রথমটা দেওয়া আছে কি, এ ইজ টু বি সমান 2:3। তাহলে এ ইজ টু, আচ্ছা, এ ইজ টু বি সমান দেওয়া আছে 2:3, তাই না? তাহলে এর নিচে আমরা লিখবো এর নিচে আমরা লিখবো 2, আর বি এর নিচে কি লিখবো 3, ঠিক আছে। সিটি তো নাই, তাহলে নাই। তারপরে দেখো বি ইজ টু সি সমান দেওয়া আছে কি 5:2, তাহলে বি এর নিচে লিখবো 5 এবং সি এর নিচে লিখবো 2। তারপরে দেখো সি ইজ টু ডি সমান দেওয়া আছে 1:4, তাহলে সি এর নিচে লিখবো 1 আর ডি এর নিচে লিখবো 4, ঠিক আছে না? এই যে পজিশানগুলো ফাঁকা থাকলো, এই পজিশানগুলোকে এবার আমাকে ফিল করতে হবে বা ভর্তি করতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, দেখো যে এই যে সি পজিশানটা ফাঁকা হয়েছে, তাহলে এর আগে কি আছে, 3 আছে, তাহলে এখানে আমরা 3 বসাবো। আবার দেখো ডি পজিশান ফাঁকা আছে, তার আগে কি আছে, 3, এখানে 3 বসাবো। সিমিলারলি এখানে আমরা বসাবো 2, এখানে কত বসাবো, এর পাশে কি আছে, 5, তাহলে এখানে 5 বসাবো। এখানে দেখো ফাঁকা আছে, এর পাশে কি আছে, 1, তাহলে এখানে 1 বসাবো। এখানে কত বসবে, এর পাশে কত হচ্ছে 1, তাহলে এখানে 1 বসবে। এবার সবগুলোকে গুণ করবো, কীরকম, এ এর নিচে এইরকমভাবে গুণ করব, বি এর নিচে গুণ করব, এরকমভাবে গুণ করে করে বসাবো। দেখো 5 আর 2 গুণ করলে 10 হয়, 10কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 10ই হয়, তাহলে এখানে 10 বসবে। এইখানে দেখো 3 5 15 আর 1 দিয়ে গুণ করলে 15ই হয়। 3 দুগুণে 6, 6কে 1 দিয়ে গুণ করলে 6ই হয়। 3 দুগুণে 6 আর তাকে 4 দিয়ে গুণ করলে হয় 24। এটা হয়ে গেল কি অনুপাত। কিন্তু দেখো এবার আমাকে দেখতে হবে যে এগুলোর ভিতরে কাটাকাটি হবে কি না। দেখো প্রতিটাকে আমরা এটাকে 2 দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি, এটাকে 3 দিয়ে 5 দিয়ে কাটতে পারি, এটাকে দেখো, তাহলে কিন্তু কাটাকাটি হবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান 10:15:6:24। ওকে, তাহলে এইটা তো আমাকে চাইনি, কি চেয়েছে, এটা আমার এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি পেয়ে গেলাম, কিন্তু আমার কি ডি চেয়েছে, ডি চাইনি। তাহলে আমার অ্যান্সার কী হবে, এ ইজ টু বি ইজ টু সি সমান, তাহলে ডিটা বাদ দিয়ে দেবো, 10:15:6। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, যেটা চাইবে। যদি বলতো এ ইজ টু সি বার করতে, তাহলে কত হবে, তো 10:6, বি আর ডি বাদ দিয়ে দিতাম, এ হচ্ছে 10, সি হচ্ছে 6, 10:6 বসাতাম। তাহলে এবার 10:6 গিয়ে এবার দেখতে পাচ্ছি আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, হচ্ছে না? এবার দেখো কাটাকাটি কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত করবে, 5:3। এইভাবে কিন্তু আমাকে করতে হতো, ঠিক আছে। তাহলে সিমিলারলি 2 অঙ্কটা একই ম্যাথ, 2টা আমি আর করাচ্ছি না, 2টা তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। 2টা তোমাদের বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজগুলো জমা করবে। আগের দিন তোমরা দুজন, তোমাদের মধ্যে দুজন কিন্তু জমা করোনি বাড়ির কাজগুলো, অবভিয়াসলি বাড়ির কাজ জমা করবে। এখানে 2টা কিন্তু বাড়ির কাজ থাকলো। নেক্সট প্রবলেম আমাদের, 2 নাম্বার আর ইন দ্য রেশিও 2:3। দুটো নাম্বার যেগুলো একটা রেশিওতে আছে সেটা হচ্ছে 2:10, ঠিক আছে। তার মানে দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 2:3, আর তাদের সাম দেওয়া আছে কত, 60।
দেখো যদি দুটো সংখ্যার অনুপাত দ্যাট ইজ ফার্স্ট নাম্বার ইজ টু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু 2:3, এইটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমরা লিখতে পারি যে ফার্স্ট নাম্বার সমান আমরা লিখতে পারি কত 2x, আর সেকেন্ড নাম্বার সমান আমরা লিখতে পারি কি 3x। ওকে, তাহলে বলেছে সাম অফ দ্য নাম্বার, অর্থাৎ এই দুটোর যোগফল বলেছে 60। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি 2x প্লাস 3x ইকুয়াল টু লিখতে পারি 60, ওর 5x ইকুয়াল টু লিখতে পারি 60, ওর x ইকুয়াল টু কী হবে 60/5, দেন ইট উইল বি 12। কাটাকাটি করে দাও 12 হবে। তাহলে x সমান যদি 12 হয় তাহলে আমাকে কী করতে বলেছে ফাইন্ড দ্য নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারটি কত 2x মানে 2 × 12 সমান 24, আর সেকেন্ড নাম্বারটি কত 3x অর্থাৎ 3 × x এর মান কত বেরিয়েছে 12, তাহলে 3 × 12 = 36। তাহলে দুটো সংখ্যা কী কী হলো 24 আর 36, বোঝা গেল। এইটা তো আমরা জানি, এটা হচ্ছে প্রফেশনাল মেথড, এই মেথডে কিন্তু আমরা আগে থেকে করি, কিন্তু আমি এখন তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম আমরা শিখিয়ে দেব। কি বলেছে তার জন্য এবার আমরা ট্রিক্সটা করছি, ঠিক আছে, ট্রিক্স অ্যাপ্লাই করছি, ট্রিক্সটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, অবভিয়াসলি চাইবে ট্রিক্সে করার, ট্রিক্সটা শিখবে, কারণ বড় বড় অঙ্ক করতে গেলে এই ট্রিক্সগুলো আমি কাজে লাগাবো। তো সেই জন্য ট্রিক্সগুলো তোমাকে শিখে নিতে হবে। আমি সব ট্রিক্স করাবো না, যে ট্রিক্সগুলো বড় অঙ্ক করতে কাজে লাগবে সেই ট্রিক্সগুলোই আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে। যেমন হচ্ছে এইখানে কি বলেছে দেখো, এই অঙ্কটা দুটো অনুপাত বলেছে, দুটো সংখ্যার অনুপাত 2:3, আর বলেছে সাম অফ দ্য নাম্বার, তার মানে কি সাম মানে কি সমষ্টি, সমষ্টি মানে কি যোগ। তাহলে 2 আর 3 যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে 5 সমান 5 ইউনিট সমান ধরে নাও 5 ইউনিট, 5 ইউনিট সমান কত হয়ে গেল তার মানে 60, ঠিক আছে। যেহেতু সাম বলেছে তাহলে দুটো যোগ করে দিলাম, 3 আর 2 যোগ করে দিলাম, তাহলে পেলাম 5, তাহলে 5 ইউনিট সমান হয়ে গেল 60, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান কত হবে, 1 ইউনিট সমান হবে 12। 1 মিনিট মানে কি, আচ্ছা যদি বুঝতে না পারো আমি আর একটা লাইন করে দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে দেখো এরকম কেন এরকম হচ্ছে, দেখো 5 ইউনিট সমান 60, দেখো 5-এর থেকে কি 1 কম, তো কমলে কি হয় ভাগ করতে হয়, তাহলে ভাগ করছি, তাহলে আমরা 12 পেলাম, 1 ইউনিট সমান 12। এবার সংখ্যা দুটো কী কী, একটা তো 2 ইউনিট আর একটা 3 ইউনিট, তাহলে এখান থেকে 2 ইউনিট বের করো, 2 ইউনিট কত হবে, তাহলে 1 ইউনিট সমান যদি 12 হয় 2 ইউনিট সমান 24, আর 3 ইউনিট সমান কত হবে, 3 ইউনিট সমান কত হবে, 1 ইউনিট সমান যদি 12 হয় 3 ইউনিট সমান 36, তাহলে সংখ্যা দুটি কত 24 আর 36, দেখো এখানেও 24 আর 36 বেরিয়েছিল। তাহলে এই যে এটা শর্ট মেথড, এটা ট্রিক্স, এটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এবার হচ্ছে প্রবলেম 4 অ্যান্ড 5 দুটো একই অঙ্ক, আমি একটা করাবো, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, আমি 4-এরটা করাচ্ছি, 5-এরটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ওকে, 4-এরটা কী বলেছে, কম্পাউন্ড রেশিও বলেছে, কম্পাউন্ড রেশিও, তাই না, 3টে অনুপাত দেওয়া আছে, তাদের কম্পাউন্ড রেশিও বার করতে বলেছে, বা তাদের জটিল, তাদের যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাহলে 3 আর 2 আছে, আর 3:2 আছে, আর একটা কি আছে 4:3 আছে, আর একটা কি আছে 5:7 আছে। কী করতে হয়, কম্পাউন্ড রেশিও মানে গুণ করতে হয়, তাই না। তাহলে দেখো 4×5 = 20, 3×20 = 60, গুণ করে 60 পাচ্ছি, 3×2 = 6, 6×7 = 42, 60:42। তাহলে কি আমরা অ্যান্সার 60:42 করবো? একদমই নয়, কারণ কাটাকাটি হচ্ছে। দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 30, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 21, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 10, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 7, তাহলে অনুপাত কত হলো, তাহলে এদের কম্পাউন্ড রেশিওটি হলো 10:7, 10:7 কিন্তু কম্পাউন্ড রেশিও, অর্থাৎ অ্যান্সার হবে 10:7। 16:42 করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, 10:7 অঙ্ক করতে হবে, ঠিক আছে। 5-এরটা তোমাদের বাড়ির কাজ, SW, এটা SW। নেক্সট হচ্ছে 6 আর 7 একই অঙ্ক, একটা করাবো। দেখো এবার বলেছে 6 আর 7
6 আর 7 একই অঙ্ক, দুটোই বলেছে রেসিপ্রোকাল রেশিও বের করতে। রেসিপ্রোকাল রেশিও মানে, আচ্ছা রেসিপ্রোকাল মানে হচ্ছে অনন্য, ঠিক আছে। তো ধরো 5 আছে, তো 5 এর রেসিপ্রোকাল, অথবা আমরা বাংলায় যদি বলি তাহলে 5-এর অনন্য। 5-এর অনন্য কত? 1/5। তাহলে সেই জন্য দেখো কি 1 হয়ে যায়, যা থাকে তার 1/5 হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এই যে রেশিও 2:3:5, 2:3:4, এর রেসিপ্রোকাল রেশিও কি হবে? রেসিপ্রোকাল রেশিও কি হবে? রেসিপ্রোকাল রেশিও মানে কি বললাম, 1 হয়ে যাবে 1/2:1/3:1/4। এই জন্য আমাকে এবার কিভাবে করতে হবে? এই জন্য আমাকে এবার আমাকে এইভাবে 1 আকারে লেখা রাখা যায় না অনুপাতে। সেই জন্য আমাকে কি করতে হবে? 2, 3 আর 4-এর লসাগু করতে হবে, মানে হরগুলো লসাগু করতে হবে। 2, 3 আর 4-এর লসাগু কত হয়? 12। 12 তো, তাহলে এই 12 দিয়ে প্রতিটাকে গুণ করতে হবে, মানে 1/2 ইন্টু 12 অনুপাত 1/3 ইন্টু 12 অনুপাত 1/4 ইন্টু 12। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে হচ্ছে 6। এটা কাটাকাটি করো, 3 4 12, 4। এটা কাটাকাটি করো 3। তাহলে রেসিপ্রোকাল রেশিও হয়ে গেল 6:4:3। এটা কিন্তু 2:3:4 এর রেসিপ্রোকাল অনুপাত কত হবে? 6:4:3। আচ্ছা, এইরকমভাবে করা ছাড়া কি কোনো উপায় নেই? আচ্ছা, অবশ্যই আছে। তার জন্য আমাকে একটা ট্রিক্স মনে রাখতে হবে, সেই ট্রিক্সটা আমি আবার শিখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে তুমি যেটা খুশি, যার যেটা খুশি মন যায় সেটা করো, কিন্তু আগের ট্রিক্সটা সবাইকে জানতে হবে। এই ট্রিক্সটা তোমাদের যার মন যায় সে করতে পারো। কি বলেছে দেখো, 2:3:4 এর কি বের করতে বলেছে? রেসিপ্রোকাল রেশিও, তাই না? এর রেসিপ্রোকাল রেশিও কী করবো দেখো, প্রথম ঘরের যখন জিনিসটা, রেসিপ্রোকাল রেশিও মানে কি, এইখানে একটা বক্স, তাই তো, এখানে অনুপাত, এখানে একটা কিছু বসবে, তারপর আবার একটা কিছু বসবে, তাই না? যখন প্রথম বক্সে বসাবো তখন প্রথমটাকে ঢেকে দেবো, সাপোজ 2টাকে ঢেকে দিলাম, তাহলে থাকছে কত? এই দুটো। তাহলে এই দুটোকে গুণ করে বসাও, 3 আর 4 বসাও 12, ঠিক আছে। এবার দেখো যখন আমরা মাঝেরটাই বসাবো তখন মাঝের ঘরটাকে ঢেকে দেবো, অর্থাৎ 3কে ঢেকে দেবো, বাকি দুটো গুণ করে বসাবো, তাহলে 4×2 = 8, ঠিক আছে। এবার যখন শেষেরটা বার করবো তখন শেষেরটাকে ঢেকে দেবো, মানে 4কে ঢেকে দেবো, কী থাকলো? 3 আর 2 গুণ করলে 6। এবার দেখো যে সবগুলোকে 2 দিয়ে কাটবে, 12, 8, 6 সবগুলোকে 2 দিয়ে কাটবে, তাহলে 6×2 = 12, 4×2 = 8, 3×2 = 6। তাহলে দেখো 6:4:3। দেখেছো? এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, যার যেটা খুশি সে সেটা করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, অবভিয়াসলি দেখো 7এরটা তোমাদের তাহলে বাড়ির কাজ থাকলো, একই অঙ্ক সেম টাইপসের, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপরে হচ্ছে দেখো, এই যে অঙ্কগুলো বলছিলাম এগুলো পরীক্ষাতে আসে, প্রতিটা অঙ্কই পরীক্ষাতে আসে, যে অঙ্কগুলো করালাম প্রতিটা অঙ্কই পরীক্ষাতে আসে। এবার হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল। দেখো 3টে দেওয়া আছে, 4 নাম্বারটা দেওয়া নেই, এবং বলেছে ফোর্থ প্রপোর্শনাল, অর্থাৎ যদি আমার একটা অনুপাত দেওয়া থাকতো, অনুপাতগুলো কীরকম, সমানুপাত কীরকম থাকে? সমানুপাত থাকে A:B সমানুপাত C:D, এরকম থাকে। তো তো এইখানে 3টে দেওয়া আছে, 3, 5 আর 21, 3টে দেওয়া আছে, অর্থাৎ A দেওয়া আছে, B দেওয়া আছে, C দেওয়া আছে, D আমাকে বের করতে হবে। আচ্ছা, এইরকম যদি হয় তাহলে আমরা এটা সমান আমরা এরকম লিখতে পারি তো, যে প্রথম দুটোর গুণফল, মানে সরি শেষ দুটোর গুণফল তার সঙ্গে মাঝের দুটোর গুণফল সমান। আমরা কি বলতে পারি? AD = BC। এটা তো আমরা শিখলাম, তাই না? আজকেই প্রথমে শিখেছি ক্লাসের প্রথম দিকে। অর্থাৎ দেখো, যদি ফোর্থ প্রপোর্শনালটা যদি আমরা ধরে নিতাম যে এক্স, তাই না, তাহলে কি হবে? তাহলে আটেরটা কী করতাম আমরা? 3:5 সমানুপাত 21:x আমরা এরকমভাবে করতে পারতাম। তো এইটা থেকে আমরা কি করতে পারি? এটা হচ্ছে বা চিহ্ন, বা আমরা যে বা লিখি, বাটাকে এরকম চিহ্ন দিয়ে লেখা হয়। আমরা জানি যে শেষের দুটোর গুণফল, অর্থাৎ এইটা আর এইটা, মানে প্রথম আর শেষের গুণফল, দ্যাট ইজ 3x = মাঝের দুটোর গুণফল = 5×21। ওকে, আমাকে এক্স বার করতে হবে। এক্স রাখলাম এই দিকে, এক্সের সঙ্গে 3 গুণে ছিল, তাহলে এর সঙ্গে কি 3 ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 3 যেটাকে কাটো, তাহলে 7, তাহলে 5×7 দ্যাট ইজ 35। তাহলে এক্স সমান কত হলো? এক্স সমান হয়ে গেল 35। তাহলে ফোর্থ প্রপোর্শনাল কত? 35। এইভাবে যদি যে কোনো একটা নাই দেওয়া থাকতে পারে, তাহলে সেটা আমাকে এক্স ধরে নিতে হবে, দিয়ে এই যে সূত্র, এই সূত্রে বসিয়ে দিলেই কিন্তু এক্সের মান আমরা পেয়ে যাব, এবং অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
ওকে, এবারে 9টাও আমি করিয়ে দিচ্ছি। দেখো দুটো অঙ্ক, দুই টাইপসের করে দিচ্ছি। বলেছে থার্ড প্রপোর্শনাল। এবার দেখো এইবার কিন্তু থার্ড প্রপোর্শনাল বলেছে না। থার্ড প্রপোর্শনাল বলতে যদি আমরা A:B সমানুপাতি C:D ধরি, তাহলে এইটা বের করতে বলেছে। থার্ড প্রপোর্শনাল বলতে আমরা এটাকে বুঝি, কিন্তু এখানে সমস্যাটা কোথায়, এখানে মাত্র দুটো দেওয়া আছে। কি দেওয়া আছে? 9 আর 12 দেওয়া আছে, আর থার্ড প্রপোর্শনালটা বার করতে বলেছে। ফোর্থ প্রপোর্শনাল কোনো উল্লেখই নাই। আমি বলেছি সবসময় তিনটে দেওয়া থাকলে একটা বের করতে দিবে, তিনটে দেওয়া থাকবে আর একটা বের করতে হবে, তখন সেটাকে এক্স ধরতে বলেছিলাম। কিন্তু এইখানে দেখছো যে যেটা বের করতে হবে সেটাকে যদি এক্স ধরি, তাও আমরা দেখতে পাচ্ছি যে তিনটে পাচ্ছি, তিনটে মাত্র সংখ্যা পাচ্ছি, তাই না? সেটা কি ধরো 9:12 এটা পাচ্ছি। তো এই যে 9:12, এটা 9-এর অঙ্ক, 9:12 এই যে আমরা সংখ্যাটা পেলাম, এই যে একটা জিনিস পেলাম, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সবসময় কি ক্রমিক সমানুপাতি বলি কিনা? বলেছিলাম, মনে করো। মনে না থাকলে ভিডিওটি ব্যাক করে দেখে আসো। ক্রমিক সমানুপাতি বা কন্টিনিউড রেশিও যেটা, ঠিক আছে, এইরকম হবে। তো এইটা থেকে আমরা কি, এটা থেকে সমানুপাত আকারে লিখতে পারি কি পারি না? হ্যাঁ, মাঝেরটাকে দুবার লিখতে হয়। 9:12 সমানুপাত 12:x এরকম লিখতে পারি। এটাকে এরকম লিখতে পারি, আমরা জানি, আজকে এই ক্লাসে করিয়েছি। এবার তো সমানুপাতের সূত্র, শেষের দুটো গুণ করো, 9x মাঝের দুটো গুণ করো 12x12। ওকে, তার মানে x সমান কত হয়ে গেল? 12x12/9। তো এটাকে 3 দিয়ে কাটো, 3 3 × 9, 3 4 12, আবার 3 দিয়ে এটাকে কাটো 4, তাহলে x কত হলো? 4x4 = 16। তাহলে থার্ড প্রপোর্শনাল কত? 16। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দুই টাইপসের অঙ্ক আমি করিয়ে দিলাম। এটা দেখো কেন আমি বলছি দুই টাইপসের, কারণ যখন তোমার তিনটে সংখ্যা দেওয়া থাকবে আর বলবে আর একটা বের করো, সেটা ফোর্থ বলতে পারে, থার্ড বলতে পারে, ফার্স্ট বলতে পারে, সেকেন্ডও বলতে পারে, যে কোনোটা বলতে পারে, বাকি তিনটে দেওয়া থাকবে, তাহলে সেটা ডাইরেক্ট সমানুপাতের অঙ্ক। আর যদি দুটো দেওয়া আছে আর একটা বের করতে বলছে, তাহলে কিন্তু সেটা অবভিয়াসলি ক্রমিক সমানুপাতের অঙ্ক হয়ে যাবে, কারণ তিনটে আছে। এবং ক্রমিক সমানুপাতিকে প্রথমে কিন্তু আমরা কি করব, নর্মাল সমানুপাত বা প্রপোর্শনে নিয়ে আসবো। প্রপোর্শনে নিয়ে আসার পরে তারপরে যে সূত্র আছে, প্রান্তীয় পদ্ধতির গুণফল সমান মধ্য পদ্ধতির গুণফল, ওইটা করে কিন্তু আমরা বের করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুই টাইপসের অঙ্ক আমরা শিখে নিলাম। 8এরটা আর 9এরটা করে দিলাম। 10এরটা দেখো মিন প্রপোর্শন বার করতে বলেছে। মিন প্রপোর্শন বার করতে বলেছে মানে কি? মানে শেষের দুটো দেওয়া আছে 7 আর 28 দেওয়া আছে, মাঝেরটা এক্স ধরে নিতে হবে। এটা আমি একটুখানি করে দিচ্ছি, পুরোটা করে দেবো না। কি বলেছে? 7 মিন প্রপোর্শনটা ধরে নাও এক্স, তাহলে 7:x:28 এইটা বলেছে। তাহলে এটাকে এবার আমাকে সমানুপাতে নিয়ে যেতে হবে। 7:x সমানুপাতি x:28 এরকম করে নিতে হবে। ঠিক আছে, এরকম যখন আমরা করে নিতে পারবো, তারপর কি, তারপর দেখো x² সমান তাহলে 7×28। এবারে এটাকে ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 7, 28কে ভাঙলে 4 7 28। ওকে, এবার x² মানে আছে, এবার x মানে এখান থেকে যদি আমরা x বার করি তাহলে √7×7। আবার যদি আমরা 4কে ভাঙি 2×2, এরকম হচ্ছে তো, তাই না? তাহলে এখান থেকে দেখো এক্সের মান কত পাচ্ছি, সমান দুটো জিনিস থেকে একটা জিনিস বের হবে, দুটো থেকে একটা জিনিস বের হবে। এটা রুটের অঙ্ক, যদি না জানো তো রুটের অঙ্ক আমি ওকে বলবে, আমি শিখিয়ে দেবো। দুটো থেকে একটা বেরোবে, মানে দুটো 7 থেকে একটা 7 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, দিয়ে এক্স সমান হয়ে যাবে 7×2 = 14। তাহলে এক্সের মান কত হবে? তাহলে মিন প্রপোর্শনালটা হয়ে যাবে কিন্তু 14। এভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি তোমাদের জন্য দেখো পরের পেজে কটা অঙ্ক দিয়ে রেখেছি, দেখো মিন প্রপোর্শন বের করার অঙ্ক আমি দুটো দিয়ে রেখেছি। ঠিক আছে, আর এই টাইপসের 11 12 তোমাদের হোমওয়ার্ক থাকলো, 11 12 তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তাহলে এই টাইপসের অঙ্ক তোমরা প্রতিটা বইতে প্রচুর পাবে। আমি তোমাদেরকে একটা করে অঙ্ক করিয়ে দিলাম, একটা করে বাড়ির কাজ দিয়ে দিলাম। তোমরা ওই অঙ্কগুলো দেখলে, শিখলে, তারপরে বাড়ির কাজগুলো করলে, পেরে গেলে, তাহলে তোমরা ভেবে নিচ্ছ যে তাহলে আমরা সব শিখে নিলাম। সেটা কিন্তু নয়। তোমাকে আগে আমার ভিডিওটা দেখে শিখলে, খাতায় বসে বসে করলে, বাড়ির কাজগুলো করলে, বাড়ির কাজগুলো সাবমিট করলে, এখানেই তোমার কাজ শেষ হয়ে যায় না।
তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো ম্যাথের বই, যে কোনো রাইটারের একটা ম্যাথের বই নিশ্চয়ই আছে। সেই রাইটারের ম্যাথের বই থেকে এই টাইপসের অঙ্কগুলো, রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা খুলবে, এই যে টাইপসের অঙ্কগুলো করালাম প্রতিটা টাইপস ধরে ধরে অঙ্কগুলো শেষ করবে। শেষ করতে গিয়ে কিছু না কিছু অঙ্ক তো আটকাবে। যদি তোমরা অঙ্ক করো তাহলে অঙ্ক আটকাবে, আর অঙ্ক আটকালে তোমরা আমাকে দেবে, সলভ করবে। তাতে আমাদের ইন্টারাকশানটা বাড়বে, তাতে আমরা বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো। কিন্তু এরকম আমি কিছু তোমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। ঠিক আছে, তো চলো ক্লাসটা করো ভালোভাবে। আর তোমাদের বারবার বলছি তোমরা রেসপন্স করো। আর তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে অবশ্যই জানাও। আদারওয়াইজ না তোমরা শিখতে পারবে। আমার শুধু ক্লাস দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নেবে, এভাবে তো হয় না। আমাদের মধ্যে টিচার অ্যান্ড স্টুডেন্টসের মধ্যে ইন্টারাকশানটা একটু বাড়াতে হবে, হ্যাঁ, রেসপন্সটা একটু বাড়াতে হবে, তবেই কিন্তু পড়াশোনাটা হবে। চলো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। একটু হয়তো লেন্দি হয়ে গেল, বাট পুরো কনসেপ্টটা করিয়ে দিলাম। তারপরে বেসিক যে প্রবলেমগুলো হয় সেগুলো করালাম। নেক্সট দিন আমরা রেশিও প্রপোর্শনের যে লিখিত অঙ্কগুলো হয় না, সেই লিখিত অঙ্কগুলো আমরা টাইপ ওয়াইজ ধরে ধরে প্রতিটা টাইপসের অঙ্ক কিন্তু আমরা করব। তার আগে তোমরা অবশ্যই আমাকে এই বাড়ির কাজগুলো করে জমা দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।